আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলার নাস্তা তৈরি করার জন্য পরোটা ডো তৈরি করে রেখে দিচ্ছি। সবার আগে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণে বুটের ডাল ভিজিয়ে দিয়েছিলাম গতকাল রাত্রে, ওটাও রান্না করে নিব পরোটা দিয়ে খাওয়ার জন্য। সকালবেলার নাস্তার প্রিপারেশন থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানতে চান আমি কেমন আছি, আমি কেন এতদিন ভিডিও দিচ্ছি না। আসলে এত দেরি আর কখনো হয়নি, বা এত দেরিতে আর কখনো ভিডিও দেওয়া হয়নি। তো কিছু কিছু আপুরা আছেন আমার বিষয়ে জানেন, তারা তো জানেন, তারা সবসময় আমার খোঁজখবর নিচ্ছেন। আমার অনেক আপুরাই আমার বিষয়ে জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমার সকল প্রিয় আপুরা আমার বিষয়ে সব কিছু জানতে পারবেন। ইতিমধ্যে আমার শাশুড়ি আম্মু বেশ অনেক দিন থেকে আমার সাথে আছেন, আর আমার শ্বশুর আব্বু একদিন আগেই চলে এসেছেন। আমার আব্বু আম্মু আজকে রাত্রে গাড়িতে উঠবেন, ওনারাও এসে পড়বেন। মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আর উনি ভালো জানেন যে তার বান্দাদের কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, কোনটা কখন প্রয়োজন। আর আমি মহান আল্লাহ তাআলার সব সিদ্ধান্ততেই সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমি খুবই সৌভাগ্যবান যে আমার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন মুহূর্তে আমার প্রিয়জন, আপনজন সবাই কিন্তু আমার পাশে থাকে আলহামদুলিল্লাহ। এদিক থেকে বুটের ডালগুলা লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এগুলা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর বাগার দিয়ে দিচ্ছি। এখানে রসুন পুরন আর কিছু গরম মশলা দিয়ে লবণ হলুদ মরিচ দিয়েছি। এরপর বাগারটা হয়ে গেলে বুটের ডালটা ঢেলে দিয়েছি। জাস্ট একটা বলক তুলে নেব আর কয়েকটা কাঁচামরিচ ফাঁড়ি করে দিব। এভাবে বুটের ডালটা রান্না করে পোলাও, রুটি বা ভাতের সাথে খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগবে। একদিন ট্রাই করে দেখতে পারেন। বাগার দেওয়ার পর একটা বলক তুলে নিব, আর নামানোর আগ মুহূর্তে কিছুটা পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এবার জাস্ট একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। আমার যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়, তো এবারও কিন্তু সিজার করে ডেলিভারিটা সম্পন্ন হবে। তো হসপিটালে ভর্তি হওয়ার আগে আগে চেষ্টা করছি বাসার সব কিছু গুছিয়ে গাছিয়ে যাওয়ার জন্য। যদিও আমার আম্মু আর আমার শাশুড়ি মা থাকবেন আমার পাশে সব সময়, এরপরও দেখা যায় বেশ অনেক দিন তো আমি রেস্টে থাকতে হবে। আর আমার আম্মু বা আমার শাশুড়ি মা ওনারা যতই সাংসারিক অভিজ্ঞতা হোক না কেন, এক সংসার থেকে এক সংসারে এসে কিন্তু ওনারা সব কিছু খুঁজে পাবেন না, এলোমেলো লাগবে। ওনাদের কাজ সহজ হওয়ার জন্য অনেক কিছু করে রেখেছি, আর অনেক কিছু করে রাখছি। সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছি, বেশ কিছু পরোটা বানাবো, আর কিছু ফ্রোজেন করে রাখছি পরের দিন খাওয়ার জন্য। প্রতিদিন নাস্তা বানানোটা ইদানিং সম্ভব হয় না, বেশিরভাগ দেখা যায় কলা পাউরুটি এগুলো দিয়ে চালিয়ে দেওয়া হয়। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্টটা করে নিচ্ছি, আপনি যদি আমার ভিডিও আজ প্রথম ভিজিট করে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু পরোটা এখন ভেজে নিচ্ছি, আর কিছু পরোটা কাঁচা অবস্থায় ফ্রোজেন করেছি। আর আমি, আমার শ্বশুর আব্বু আর শাশুড়ি মা মিলে সকালবেলার নাস্তাটা করে নিচ্ছি, আর বাকিরা যে যখন উঠবে তখন করে নেবে। অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লেগে আমার ভয়েসটা আজকের ভিডিওতে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা এই বিষয়টা একটু ইগনোর করে যাবেন। আর আমি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আর আমার জন্য আমার ভিউয়ার্স আপুরা দোয়া করবেন।
যেহেতু বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে, তো দেখছিলাম বাসার যে কোন কোন কাজগুলা করে ফেললে অনেক দিন ধরে আর করতে হবে না। আদা রসুনগুলো আগে থেকে ছিলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে ফাইনালি এগুলো ব্লেন্ড করে রেখে দিব, যেন আর সমস্যা না হয়, যে কোনো রান্না ঝটপট করে ফেলতে পারি। আর ভারী ভারী কাজগুলোও মোটামুটি করা শেষ, এবার রান্নাবান্নার কাজগুলো করে রাখছি। আদা রসুন কিছুটা পরিমাণ ব্লেন্ড করা আগে থেকে আছে, আরও কিছুটা পরিমাণ রেখে যাচ্ছি যেন ভালোভাবে বেশ অনেক দিন চলে যায়। কিছু লেবুর রস চিপে ফ্রোজেন করে রাখছি যেন ঝটপট হতে, যে 1 গ্লাস লেবুর রস দিয়ে জুস করে খাওয়া যায়। আর এই আইস কিউব করে এগুলাকে রেখে দিব, যখন আইস হয়ে যাবে এরপর একটা বক্সে করে পরবর্তীতে আবার রেখে দিব। 1 গ্লাস জুসের মধ্যে এভাবে একটা আইস কিউব দিলে হয়ে যাবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একটু বেশি করে আনিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আছি। ধনিয়া পাতাটা তেমন একটা গরমের মধ্যে ভালো লাগে না যদিও, সোয়ার বাবা নিয়ে এসেছিলেন, তো এগুলো এভাবে সংরক্ষণ করে যাচ্ছি যেন পানি পরে পচে না যায়। আর কাঁচামরিচগুলো বেছে একটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, উপরে নিচে টিস্যু দিয়ে এভাবে রাখলে কিন্তু নষ্ট হয় না, বেশ অনেক দিন 1 মাস 1.5 মাস চলে যায়। আদা রসুনগুলো ছোট ছোট বক্সে করে রাখছি, তবে চাইলে আইস কিউবে করেও রাখা যায়। তো এভাবে রাখি না, ছোট ছোট বক্সে রেখে আর এক নর্মাল ফ্রিজে রেখে দিব একটা একটা করে, বাকিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, তো সে কথাটা মাথায় রেখে আদা রসুনটা একটু বেশি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি যেন কুরবানির সময় আর এক্সট্রাভাবে কোনো কিছু তৈরি করতে না হয়। গরম মশলা গুঁড়োটাও রেডি করে রেখে দিয়েছি, আর সেই সাথে ভাজা জিরার গুঁড়া, সব ধরনের মশলা আগে থেকে সব রেডি করে রাখছি। দুপুরে রান্নাবান্না করে নিয়েছি, আর কাটাকুটির কাজটা আমার শাশুড়ি মা করে দিয়েছেন, আর উনি এগুলা ধুয়ে পরিষ্কারও করে দিয়েছেন। আমি রান্নাটা করে নিচ্ছি, আর ফাঁকে আরও টুকিটাকি অন্য গুছানোর কাজ করে নিচ্ছি। সবগুলা কাজ ক্যামেরা অন করে কিন্তু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যার কারণে অফ ক্যামেরায় বেশিরভাগ কাজ করে নিয়েছি। লাল শাক ভাজিটা করে নিচ্ছি, যদিও লাল শাকটা তেমন একটা ভালো পড়েনি, কালারটা ফ্যাকাশে ছিল, আর কাটার সময় কিন্তু বোঝা গিয়েছে যে লাল শাকের কালারটা সুন্দর আসবে না। যাই হোক, লাল শাক ভাজিটা করে নিচ্ছি, আর একদিকে পাবদা মাছ ভুনা করে নিব। কাঁচা অবস্থায় পাবদা মাছটা এভাবে ভুনা করে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর ফ্রোজেন একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর মাছটা এপাশ ওপাশ একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি, এরপর ঝোলের পানি দিয়ে দিব। মাখা মাখা অবস্থায় পাবদা মাছটা এভাবে রান্না করে নিব। রান্না শেষ হলে কিছু ধনিয়া পাতা আর 2-1টা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। এবার হাত দিয়ে দুলিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। আর মাছটা রান্না হয়ে গেলে একটা সার্ভিং বলে নিয়ে সেই পাতিলে আরও একটা রান্না করে নিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো মাঝে মাঝে ট্যাংরা মাছটা হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজেও রান্না করা হয়, তো আজকে কাঁচা অবস্থায় রান্না করছি, এভাবে কিন্তু খেতে ভালো লাগে। একটা আলু ছোট ছোট করে এভাবে কেটে দিয়েছি, ট্যাংরা মাছটাও সাথে আলুর সাথে দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। আর একটা টমেটো দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন করা টমেটো ছিল। এই ট্যাংরা মাছের ঝোল রান্নাতে আদা রসুন ব্যবহার করিনি, চাইলে একটু রসুন বাটা দেওয়াও যাবে, তো আমি আজকে আর দিলাম না। মশলার সাথে মাছ আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, এরপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। হাত দিয়ে এভাবে দুলিয়ে দিব, যেহেতু কাঁচা মাছ না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতো হাতে এভাবে একটু হালকা নেড়ে দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব। অফ ক্যামেরায় ভেন্ডি ভাজি করে রেখেছিলাম, আর লাল শাক ভাজি, পাবদা মাছ, ট্যাংরা মাছের ঝোল, এগুলাই ছিল আজকে দুপুরের আয়োজন। আর ডাইনিং টেবিলটা ক্লিন করে টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও লেগে পড়েছি রান্নার কাজে, আরও কিছু কাজ গুছিয়ে রাখার জন্য। আর এগুলোই হচ্ছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু মুরগি রান্না করে রেখে যাচ্ছি, ইচ্ছে ছিল গরু মাংস এনে রান্না করে রেখে যাব। আমার আব্বু, আমার শ্বশুর আব্বু ওনারা তো আছেন, আবার দেখা যাবে আমি তো আর বেশ অনেক দিন রান্না করে ঢুকতে পারবো না, তো চিন্তা করেছিলাম কিছু রান্না যদি করে একটু বক্স করে করে ডিপ ফ্রিজে রেখে যাই, তাহলে ওনাদের কাজটা একটু সহজ হয়ে যায়।
তো গরু মাংসটা আসলে সবাই খেতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে, তো পরে সিদ্ধান্ত নিলাম না মুরগি রান্না করে রেখে যাই। তো এখানে কিছু লেয়ার মুরগি রান্না করব আর কিছু সোনালী মুরগি রান্না করে নিচ্ছি। সকালবেলা আমার শাশুড়ি মা মুরগিটা কেটে দিয়েছিলেন, কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলেন নর্মাল ফ্রিজে। তো এটা আমি বিকালের দিকে দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাটা করে নিচ্ছি। সোনালী মুরগি রান্না করছি প্রায় 3টা মতন, আর লেয়ার মুরগি রান্না করব বড় সাইজের একটা। তো সেই অনুপাতে মশলাপাতি দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল দিয়ে রান্নাগুলো করে নিচ্ছি। আর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন ধনিয়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া যা যা দেওয়ার দরকার হয় সব দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। সোনালী মুরগি হতে বেশিক্ষণ সময় লাগবে না, এগুলো যেহেতু নরম মুরগি। আর চুলার আঁচটা একই পর্যায়ে রেখে বাড়িয়ে দিয়েছি। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিক্স করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নিব। এরপর আর ঢাকা দিব না, ঢাকা ছাড়াই কষিয়ে রান্না করলে মুরগিটা একটু শক্ত শক্ত টাইপের হয়, খেতে ভালো লাগে। তবে লেয়ার মুরগিটা একটু সময় নিয়ে রান্না করতে হয় আর কিছু টিপস ফলো করে রান্না করতে হয়, না হয় দেখা যায় সিদ্ধ হতে চাইবে না। আর ডিম আর কলিজা ঘিলা এগুলো রেখে দিয়েছি, এগুলো পরবর্তীতে দিব। এগুলো প্রথমে দিয়ে দিলে মুরগির মাংসের কালারটা সুন্দর আসবে না। অল্প একটু পানি দিয়ে লেয়ার মুরগিটা কষিয়ে নিয়েছি। যদি শুধু শুধু মশলার সাথে যদি আমি মুরগির মাংসটা কষিয়ে নিতে যাই এতে করে শক্ত হয়ে যাবে, পরবর্তীতে আর সিদ্ধ হতে চাইবে না। অল্প একটু পানি দিয়ে এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষাতে বসিয়ে দিয়েছি। কষাতে কষাতে এটা প্রায় 60%-এর মতো সিদ্ধ করে নিব। আর এদিক থেকে সোনালী মুরগিগুলা ঢাকা খুলে দিয়েছি, এবার আর ঢাকা দিব না, এভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর মুরগির যে ডিম আর কলিজাগুলো রেখে দিয়েছিলাম ওগুলা দিয়ে দিচ্ছি। এগুলা সহকারে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে জুলের পানি দিয়ে দিব আর চুলার আঁচটা একই পর্যায়ে রেখে রান্নাটা পুরোপুরি করে নিব। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, গরম পানি ব্যবহার করছি না। গরম পানি দিলেও কিন্তু আবার বেশি একটু সফট হয়ে যায়। আর সোনালী মুরগিটা এভাবে ঠান্ডা পানি দিয়ে রান্না করলে একটু শক্ত থাকবে। রান্না শেষ হয়ে গেলে কিছু গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। আর চুলাটা সাথে সাথে 1 মিনিট পর বন্ধ করে দিব। লেয়ার মুরগিটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্না শেষ হলে গরম মশলা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম। এবার মাংসগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে বক্স করে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে। সবগুলা কাজ মোটামুটি শেষ করে চলে এসেছি লাস্ট মোমেন্টে যে কাজটা থাকে ওটা করে নেওয়ার জন্য, সেটাও আপনাদের সাথে নিয়ে করে নিচ্ছি। হসপিটালের ব্যাগ গুছিয়ে নিচ্ছি, এখানে বাবুর জন্য যা যা লাগবে সেসব কিছু নিয়ে নিচ্ছি। আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে নিচ্ছি, যেহেতু 2 থেকে 3 দিন আমরা হসপিটালে থাকতে হবে। ছোট ছোট নকশি কাঁথা, ছোট ছোট নিমা, এগুলো আমার মা আর আমার শাশুড়ি মা বানিয়েছেন। আর নানি দাদি যেহেতু ওনারা অনেক জোয়ান আছেন, এগুলা নিয়ে আমাকে তেমন একটা মাথা ব্যথা করতে হয়নি। ওনারা এগুলো বানিয়ে পরিষ্কার করে দিয়ে ভাঁজ করে নিয়ে এসেছেন, আমি জাস্ট ট্রলি ব্যাগের মধ্যেই নিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি যেগুলো আমার সব সময় লাগে। ছোট একটা পার্সের মধ্যে টুকিটাকি হেয়ার ব্যান্ড আর বিভিন্ন কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো নিয়েছি। আর এই সেটটা আমি নিয়েছি, এটা হচ্ছে নিউবর্ন বেবি সেট। এটা সর্বপ্রথম এটা পরানো হবে আর এটা সবার উপরে নিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাকে বুঝিয়ে দিচ্ছি যে কখন কি দিতে হবে। কিছু খেজুর আর জমজম কূপের পানিও নিয়ে নিয়েছি, যদিও অপারেশনের অনেকক্ষণ সময় আগে থেকে পানি বা কোনো কিছু খাওয়া যায় না। এরপর একটা খেজুর আর অল্প একটু জমজম কূপের পানি খেয়ে যেন আমি আল্লাহর নাম নিয়ে ওটিতে ঢুকতে পারি, সেই জন্য এগুলো নিয়ে নিয়েছি। কেবিনের মধ্যে মোটামুটি সব কিছু ওনারা দিয়ে থাকেন, আর চিরুনি ব্রাশ এগুলো তো দেন। এরপর আমি আমারগুলো নিয়ে নিচ্ছি। ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, যেটা আমার 24 ঘন্টার সঙ্গে, এটা ছাড়া তো আমি একটা মিনিটও চলতে পারি না, ওটা আগে নিয়ে নিলাম।
সবার সুস্বাস্থ্য কামনা করে আর সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।